আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধই বিপন্ন। আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন আহ ভারতবর্ষের জ্যেষ্ঠ সাংবাদিক মানস ঘোষ। দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আদাব। অনেক আমাকে অনেক ধন্যবাদ। আপনার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে অনেক ধন্যবাদ। আপনি কেমন বলুন। আছেন দাদা? ভালো ভালো। না, মানসিক ভাবে খুব একটা ভালো নেই। যা ঘটছে পাশের বাড়িতে, তো তাতে খুব একটা মানসিক ভাবে খুব একটা। আর আমি এমন একজন যার সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত। জি। বাংলাদেশের জন্ম, ইতিহাস সবকিছু জড়িত, এবং বাংলাদেশে যা হয় সেটা আমার উপর একটা দারুণ একটা ইম্প্যাক্ট করে। তো আমি মানসিকভাবে আমি খুবই বলতে পারেন বিপর্যস্ত বটে। হুম। মানুষের খুবই বিপর্যস্ত, এবং বলুন, প্রশ্নটা করুন এবারে। তাহলে দাদা, এই যে আপনি বললেন যে আপনি, আমরা জানি যে আপনি একজন মুক্তিযোদ্ধা, যদিও আপনি ভারতবর্ষের মানুষ, কিন্তু 1971 সনে আপনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। আপনি সংবাদ সংগ্রহ করেছেন, প্রচার করেছেন, আরো নানাভাবে জীবনের ঝুঁকি নিয়ে আপনি আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশটাকে স্বাধীন করে দিতে ভারতবর্ষের প্রতিটি মানুষ, ভারতবর্ষ আমাদের পাশে থেকেছে। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে পাশে থেকেছেন, কাজ করেছেন। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, না, সবসময় কোনো কৃতজ্ঞ। কৃতজ্ঞতা নেই। এটা এটা তো আমার কর্তব্য ছিল তখন। এটা আমার কর্তব্য ছিল। এই এই বিষয়ে বিশেষ করে যে যে শরণার্থীরা চলে গেছে, গেছে ওই সময় ভারতবর্ষে ছিল, আমরা একটা একটা কোনো পার্টিকুলার কোনো স্মৃতি আপনার কাছ থেকে শুনবো। তার সাথে সাথে আরেকটা জিনিস বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে স্বাধীনতার 53 বছর পরে আমাদের গর্বের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, অসাম্প্রদায়িকতা, সমস্ত কিছু আজ হুমকির মুখে, মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। এই পুরো বিষয়টাকে আপনি একটু আপনার বিশ্লেষণটা কি? বাইরে থেকে তো আপনি আপনি একজন বলতে পারবেন, আসলে আপনার একটা বিশ্লেষণ আছে, সেটা কি আমাদের দর্শকদের জন্য বলেন। আহ, দেখুন, অনেক সত্যি কথা বলতে হবে। আজকে সময় এসেছে কিছু সত্যি কথা বলার। অবশ্যই দাদা। এবং সত্যি কথা বলার, এবং এর জন্য যদি আওয়ামী লীগকে, আমার মনে হয়, যদি ক্ষমা চাইতে হয় মানুষের কাছে, ক্ষমাও চাওয়া উচিত আমার মতে। প্রচুর ভুল হয়েছে, প্রচুর। অবশ্য সরকার চালাতে গেলে পরে নানান ধরনের কম্প্রোমাইজ, ভুল ভ্রান্তি হয়ে থাকে। শেখ হাসিনাও কোনো এক্সেপশন নন। তাকেও ভুল ভ্রান্তি। আহ, কিন্তু যেগুলো কম্প্রোমাইজ করার কথা নয়, সেখানে কিন্তু কম্প্রোমাইজ হয়েছে। দেখুন, আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম আর কিছু না, এক বাঙালি হিসেবে। তখন বঙ্গবন্ধু সেই যে ডাক, বাঙালি জাগো, হ্যাঁ, তো সেই ডাকেই আমরা সাড়া দিয়ে এপার থেকে, ভেতর থেকে একটা, মানে, সেই 7ই মার্চের যে ভাষণ, সেটা আমরা তো এখানে শুনেছি। তার পরপরই এখানে চলে আসে, আমরা সেই ক্যাসেট বাজিয়ে শুনতাম। তো তাতে উনি বাঙালি জাতির কে উনি যে ধরনের আহ্বান করেছিলেন, তাতে উই অলসো রেসপন্ডেড। হ্যাঁ, আমরা তাতে সেই ডাকে সাড়া দিয়েছিলাম। এবং আমি ছিলাম তখন, দ্য স্টেটসম্যান ইংরেজি দৈনিক ছিল, আমি তার ছিলাম আচ্ছা। কনিষ্ঠতম রিপোর্টার। হুম। আমার জানি না কি হলো, মনে হলো যে ওপারের বাঙালিরা তো খুবই আহ, এতে বিপন্ন। আমরা যদি ওদের পাশে না দাঁড়াই, তাহলে পরে কে দাঁড়াবে? তো উম, সেই জন্য সব কোনো চিন্তা ভাবনা না করেই আহ, চলে গিয়েছিলাম যশোরে 31শে মার্চ। মানে আমি মুক্তিযুদ্ধটা দেখেছি রাইট ফ্রম শুরু শুরু থেকে শেষ। 31শে মার্চ থেকে যশোর যখন প্রথম লিবারেশন হলো যশোরের, তখন তারপর আবার পাকিস্তানিরা ওটা নিয়ে নিয়েছিল। 31শে মার্চ থেকে 17ই ডিসেম্বর, যখন খুলনা তে পাকিস্তানিরা আত্মসমর্পণ করলো। আমি যুদ্ধটা দেখেছি খুব কাছ থেকে।
এবং তার মধ্যে নানান সময়ে পাবনা, রাজশাহী, কুষ্টিয়া তো ছিলই, চুয়াডাঙ্গা এইসব জায়গায় আহ, ভেতরে ঢুকে গিয়ে সংবাদ সংগ্রহ করে এসে আবার সেগুলো লিখেছি, সারা পৃথিবীকে জানিয়েছি। সেটা করেছি যে বাঙালি বিপন্ন এই পাঞ্জাবিরা, পশ্চিমারা যেভাবে আক্রমণ করছে, তার বিরুদ্ধে যদি আমরা যদি এই বাঙালি জাতিসত্তার পাশে যদি না দাঁড়াই তাহলে পরে বাঙালি জাতি বিপন্ন। তো সেইটা তখন কোনো হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান এইগুলো কোনো কিচ্ছু ভাবিনি, একবারে ঝাঁপিয়ে পড়েছি। এবং নিজের আজকে বলতে বাধা নেই, আমি যেসব কাজ করেছি তখন, হুম, এইগুলো এখন যখন ভাবি, এখন আমার বয়স 81 বছর, তো সেগুলো যখন ভাবি যে কি ধরনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে ভেতরে গেছি এবং বেরিয়ে এসেছি। এনি মোমেন্ট রাজাকারদের দ্বারা আমি ওদের হাতে ধরা পড়তে পারতাম। পাক মিলিটারি অবশ্য আমাকে ধরতে পারতো না, কারণ আমি পাক মিলিটারি যেখানে থাকতো তার একটু একটু দূরেই আমি থাকতাম। তো যাই হোক, কিন্তু বাট দেয়ার রাজাকার অল অ্যারাউন্ড। সাতক্ষীরা হয়ে মেতে পৌঁছই, আপনার যশোরে পৌঁছই, সেখানে দেখি যে কি ধরনের গণহত্যা। আজকে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যা করেছেন। হ্যাঁ, গণহত্যা করেছেন। গণহত্যা কাকে বলে এরা জানে? হ্যাঁ, তারা কি মুক্তিযুদ্ধ তো দেখেনি, পাক বাহিনীর নৃশংসতা তারা দেখেনি। হুম। আপনার 31শে মার্চ যখন যশোরে গেলাম, যশোরের ঠিক বাইরে ছিল চাঁচর বলে একটি জায়গা আছে। সেখানে দেখলাম স্তূপাকার করে আপনার বাঙালিদের খুন করেছে, খুন করে গুলি করে মেরেছে ব্রাশ ফায়ার দিয়ে। আর পিরামিডের মতন বডিগুলোকে একের পর এক তুলে রেখেছে। তো যেটা বলছিলাম আপনাকে যে তখন কোনো ভেদাভেদ আমি দেখিনি। না না দেখেই ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং যেসব মুক্তিযুদ্ধে ক্যাম্পে গেছি পরের সময়, পরে সেখানে গিয়ে দেখেছি সেই ক্যাম্পে আপনার মুসলমানরাও আছে, হিন্দুরাও আছে, বুদ্ধিস্টরাও আছে, সব একসাথে বসে আপনার একটা বিরাট থালা আছে, থালার উপর বিশাল একটা পাহাড়ের মতন মুড়ি আর বাদাম বিছিয়ে দিয়েছে। আর তার থেকে সবাই হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে, কোনো ভেদাভেদ নেই, কিচ্ছু নেই। এটা ছিল আপনার, দ্যাট ওয়াজ দ্য স্পিরিট, দ্য বেঙ্গলি স্পিরিট, যেটা আমাকে রীতিমতো মানে খুব তাড়িত করতে হয়। এটাই তো বঙ্গবন্ধু করে গেছেন, এবং সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। অবশ্য তাজউদ্দিনের একটা বিরাট ভূমিকা ছিল, অন্য নেতাদেরও ভূমিকা ছিল, কিন্তু কথা হচ্ছে বঙ্গবন্ধু ওয়াজ দ্য সোর্স, হি ওয়াজ দ্য লিডার, উনি হি ওয়াজ দ্য ছিলেন লিডার। নেতা। হি ওয়াজ দ্য লিডার। এটা 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 এইসব বালখিল্যের দল যারা আজকে সব বঙ্গবন্ধুকে হেনস্থা করছে, তার বাড়ি, মিউজিয়াম সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এরা তো কিছুই জানে না। দে ডোন্ট নো হিস্ট্রি। ইতিহাস যারা জানে না তাদের মতন এত হতভাগ্য জাত আমার মনে হয় পৃথিবীতে, যারা ইতিহাসকে জানে না, এবং যদি জানে সেটাকে যদি করে অবজ্ঞা করে, এবং ইফ দে ইগনোর ইট, দে আর দ্য মোস্ট আনফর্চুনেট পিপুল অন আর্থ। ওদের মতন এত হতভাগ্য লোক আর হয় না। হ্যাঁ। আহ, মানে 30 লক্ষ শহীদ এখন বলা হচ্ছে একটা আম, কুকুরের বাচ্চাকে এনে ফেলেছে আপনার এর থেকে, ওই বঙ্গবন্ধু হত্যাকারী। সে তো আমার মনে হয় না হি ইজ মেজর ডালিম। আমার মনে হয় ও একটা ভুয়া লোক, তাকে এনে দাঁড় করিয়েছে উইথ সাম পলিটিক্যাল পারপাস। আসল উদ্দেশ্যটা কি বুঝতে পারছি না। কিন্তু কোন একটা বদমাইশি একটা চিন্তা ভাবনা আছে, সেটা পরিষ্কার, সেটা পরিষ্কার। এম, আহ, আজকে আপনি যে প্রশ্নটা করলেন যে উম, কেন এটা হলো, দেখুন অনেক কম্প্রোমাইজ করা হয়েছে, বঙ্গবন্ধুর সময় থেকেই অনেক কম্প্রোমাইজ করা হয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের আজকে বলতে হবে, আত্মশুদ্ধির সময় এসছে। আওয়ামী লীগকে আত্মশুদ্ধি করতে হবে। এম, প্রচুর কম্প্রোমাইজ করেছেন তিনি। উম মানে আজকে গাফফার ভাই নেই, গাফফার চৌধুরী ভাই সাহেব নেই, আব্দুল গাফুর কিন্তু চৌধুরী। হ্যাঁ, কিন্তু গাফফার ভাই আমি ছিলাম ওনার খুবই অনুরাগী। হ্যাঁ, আমি ওনার, হি ওয়াজ মাই মেন্টর। এবং গাফফার ভাই বলতেন বঙ্গবন্ধু করছেনটা কি, উনি কি নিজেকে বাংলাদেশকে আবার কি পাকিস্তান বানাবেন, এটা করছেনটা কি, নিজেকে তো
আহ, ওদের হাতে তুলে দিচ্ছেন আর বাংলাদেশটাকে তুলে দিচ্ছেন একের পর এক। আপনার কোলাবরেটরিদের ছেড়ে দেওয়া, কোলাবরেটরের আইনটাকে শিথিল করা, এগুলো আহ, যখন করছেন তখন উনি বারবার বঙ্গবন্ধুকে গিয়ে বলেছিলেন। তখন তিনি ওনার জীবনীটা লিখছেন, ওনার সাথে উনি বসে ওই গণভবনে, পুরনো গণভবনে, রমনার গণভবনে বসে ওনার সাথে সিটিং হতো। সেখানে উনি কত বুঝিয়েছেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এগুলো করবেন না, এগুলো করলে পরে কিন্তু সমূহ বিপদ দেশে। আপনি কিন্তু, আর এইভাবে এইসব দুধ কলা দিয়ে আপনি খন্দকার মোস্তাকের মতো লোকেদের পুষছেন আপনি, এরা কিন্তু আপনাকে ছবল মারবেই মারবে। হুম। বঙ্গবন্ধু পাত্তা দেননি বলে তোমরা ওর বিরুদ্ধে তোমাদের ক্ষোভ আছে, ওকে তোমরা পছন্দ করো না, ও একটু প্রো আমেরিকান প্রো পাকিস্তান বলে তোমরা ওকে পছন্দ করো না বলে উনি সাফাই দিতেন। কিন্তু উনি বলছেন যে দেখুন আপনি যেভাবে, তারপর যেভাবে যখন রিপ্যাট্রিয়েটরা চলে এলো 5 লক্ষ বাঙালি, তার মধ্যে যেসব সাফদার টাফদাররা এলো, আব্দুর রহিম, সব বড় বড় পুলিশ অফিসাররা যারা ইন্টেলিজেন্স ব্যুরোতে ছিল, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো, তাদের উনি আবার অলমোস্ট স্ব পদে উনি তাদের বহাল করলেন। মানে আহ, খুব সেন্সিটিভ সব জায়গায়। তখনও গাফর ভাই বারবার বলছেন এটা আপনি করবেন না বঙ্গবন্ধু, আপনি করবেন না, আপনি নিজে বিপদে পড়বেন এবং দেশকে বিপদে ফেলবেন। বঙ্গবন্ধু কোনো সেগুলো কানেই তোলেন। আমার সাথে গাফর ভাইয়ের সাথে যে কথোপকথন হতো তার থেকে আমি বুঝতে পারতাম যে বঙ্গবন্ধু একটার পর একটা ভুল করে চলেছেন এবং তাকে আহ, বলার কেউ নেই। তারপর যখন তাজউদ্দিন সাহেব যখন তাকে ফোর্স করা হলো পদত্যাগ করতে, তারপর তার কোনো লোকই ছিল না ক্যাবিনেটে যে ওনাকে মুখের উপর বলবে যে আপনি ভুল করছেন, আপনি এগুলো করবেন না, করবেন না, প্লিজ এগুলো করবেন না। কোনো লোকই ছিল না। তো আহ, তো তখন উনি একটার পর একটা, এবং তারপরেও উম এতে পাকিস্তানে যাওয়া, কি বলে, লাহোরে যাওয়া, ওআইসি সামিটে যাওয়া, অনেকে বলেছেন যে এটা করবেন না। অ্যান্ড দ্যাট প্রুভ টু বি দ্য টার্নিং পয়েন্ট। উনি কিছুই করলেন না। উনি ওয়াদা করেছিলেন মানুষের, আপনার 10ই জানুয়ারি যখন ফিরলেন, ওই রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে উনি করেছিলেন, লোকেদের সামনে এইটাই ওয়াদা করেছিলেন যে আমি এই যে যারা যারা ওয়ার ক্রিমিনালস আছে এদের আমি ট্রায়াল করবই করব ফর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তারা যে ধরনের জেনোসাইড আর সব কাজকর্ম করেছে তার জন্য ওয়ার ক্রাইমস ট্রায়াল আমি করবই করব। কিন্তু তিনি সেটা করলেন না। কি কেন? যে পাকিস্তানের সাথে তিনি সুসম্পর্ক গড়ে তুলতে চান বলে। হুম। তাকে এই সব যারা সব এই প্রো পাকিস্তানি প্রো আমেরিকান যারা ছিল তারা ওকে বোঝালো যে এটা করলে পরে ইন্ডিয়ার সাথে একটা, ইন্ডিয়াকে ব্যালেন্স করা যাবে, পাকিস্তানের রেকগনিশন পাওয়া যাবে। তো আপনি এটা এটা করুন করুন করুন, যান এতে, লাহোরে যান। লাহোরে গিয়ে কি হলো? উনি কোনো কিছু, ডিডি অ্যাচিভস এনিথিং? হম। দিয়ে ওখানে গিয়ে কিন্তু তিনি একটা খুব সাংঘাতিক একটা স্ট্যান্ড নিয়েছিলেন। এ কে বলেছিলেন, কি বলে, সৌদি রাজা ফয়সাল ওনাকে বলেছিলেন আপনি সেকুলারিজমটা ড্রপ করুন থেকে, কনস্টিটিউশন থেকে। তো উনি বলছেন না, এটা আমার পক্ষে, আমি আমি কখনোই করব না আমার পক্ষে। এবং সেটা শুনে ফয়সাল খুব অবাক হয়ে গেছিলেন যে তার মুখের ওপর উনি বলে দিলেন যে এত বড় একটা কথা উনিও, কেউ বলতে পারে ওর মুখে, সেটা উনি তার জন্য প্রস্তুত ছিলেন না। তো যাই হোক, যেটা বলছিলাম যে ও ভুল ভ্রান্তি প্রচুর করেছেন, করে তারপর তার খেসারত তো সবাই জানে কি হলো। এবং আহ, শেখ হাসিনা কে আমি মনে করি শি ইজ মোর ব্যালেন্সড, মোর বিচক্ষণ দেন বঙ্গবন্ধু, অনেক ব্যাপারে, অনেক ব্যাপারে। কিন্তু উনি যেভাবে কয়েকটি যে ব্যাপারে উনি কম্প্রোমাইজ করলেন এইসব হেফাজত টেফাজতিদের সাথে, তাতে আপনার হেফাজতিরা একেবারে ডিকটেটিং জায়গায়, মানে তারাই নির্দেশ দিচ্ছে, তারাই যা নির্দেশ দিচ্ছে সেটাই উনি করছেন। এবং তাতে এরা একেবারে মাথায় চড়ে বসলো। এবং আজকে এই যে তারা যে তোল্লা পেল, সেটা আপনার তার প্রতিফলন এখন আমরা দেখছি। হ্যাঁ, এখনকার ঘটনা তারা শক্তি জোগাড় করলো, নিজেদের আরো আহ, আহ, শক্তিশালী করলো, করে মানে এখন তো দেয়ার রীতিমতো একটা প্রতিপক্ষের জায়গায় চলে গেছে। চলে গেছে কি, মানে প্রতিপক্ষ, মানে সাংঘাতিক পাওয়ারফুল প্রতিপক্ষ।
একটা কথা তো মনেই রাখতে হবে যে 70 সালের নির্বাচনে 25% যারা আওয়ামী লীগকে ভোট দেয়নি, যেসব ভোটাররা, তারা তো তাদের সব আপনার মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাতে ইসলামের লোক ছিল। তো তারা তো সবসময় বাংলাদেশে থেকে গেছে। তো তাদের বংশানুক্রমে তাদের সংখ্যা বেড়েছে। এবং তার সাথে ওই যে র্যাডিক্যালিজমও বেড়েছে তার সাথে সাথে। সর্বস্তরে দেখা যাচ্ছে বাঙালিয়ানা যেটা ছিল, আমি আমার প্রথম যখন আমি গেলাম, তখন আমি দেখলাম যে কি ধরনের বাঙালিয়ানা, মানে আমরা এখানে যা করতাম না, ঢাকায় দেখছি তা হচ্ছে। নববর্ষে তখন অবশ্য এই যে আপনার এইসব মিছিল টিছিল হতো না। আহ, কিন্তু গান বাজনা খাওয়া দাওয়া একেবারে বিরাট করে। হ্যাঁ, মানে বাঙালির একটা উৎসব হিসেবে আহ, আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে সত্যি দিস ইজ রিয়েল বেঙ্গল দাদা, বলছি। আমাদের তো বাংলাদেশে এরকম আমরা ছিলাম, বলা যায় যে আমাদের কাছে ধর্মীয়, আমাদের ধর্মটা আমরা যার যার মতো করতাম, কিন্তু আমাদের যে কিছু উৎসব ছিল সেগুলো সার্বজনীন, এবং জাতীয় দিবসগুলো আমাদের সবার, উৎসবগুলো আমাদের সবার, তার মধ্যে পহেলা বৈশাখ একটা বিশাল বড় আমাদের এটা সার্বজনীন উৎসব। কিন্তু ধর্মটা আমরা যার যার মতো পালন করতাম, কিন্তু এখন তো সবই বদলে যাচ্ছে দাদা। হুম, হুম, হ্যাঁ। এরই ধারাবাহিকতায় আমি আরেকটা বিষয় জানতে চাই যে ভারত মুক্তিযুদ্ধ থেকে আমাদের যে রাষ্ট্রটা হলো, তখন থেকে আমাদের সাথে থেকেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং আমাদের সব সময় সহযোগিতা করেছে। এবং সেই সাথে আওয়ামী লীগেরও সাথেও ভারতের একটা ভালো সম্পর্ক, সেটা আমরা সবাই জানি, বিকজ আওয়ামী লীগ মানেই আসলে মুক্তিযুদ্ধের কথা বলে। মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্ত অবস্থান, সেটা কিন্তু আওয়ামী লীগ, কারণ আমরা বারবার প্রমাণিত হয়েছে। এবং সেই কারণেই যেহেতু Absolutely. ভারত আমাদের ইন্ডিপেন্ডেন্সের সাথে জড়িত, আমাদের সাহায্য করেছে, আমাদের একদম খুবই কাছের প্রতিবেশী, তো এই জন্য আওয়ামী লীগের সাথেও তাদের ভালো সম্পর্ক, ভারতীয়দের বা ভারতের। কিন্তু এই যে একটা জঙ্গিবাদী উত্থান হলো বা হচ্ছে, একটা কিছু ঘটতে পারে ভয়ঙ্কর খারাপ, তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, কারণ এক এক দেশের প্রতিবেশী রাষ্ট্রের খবরাখবর তো আমরা পাই এক দেশে আরেক দেশে। তো ভারত কোনো কিছু টের পায়নি, আর পেরেও আওয়ামী লীগ গভর্নমেন্টকে কে ইনফর্ম করেন নাই বা জানায় নাই যে এরকম হতে পারে, এরকম একটা ভীষণ বিপদ দিয়ে আসছে এই আন্দোলনের নামে। আহ, আপনি কি শুনুন, বলবেন? আহ, অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল বঙ্গবন্ধুর আহ, হত্যার কারণ। হ্যাঁ, উনি উনি মনে করতেন যে কেউ ওর দিকে বন্দুক তাক করতে পারবে না এবং ট্রিগার টিপতে পারবে না। হুম। এই অতিরিক্ত যে আত্মবিশ্বাস ছিল সেটা আপনার আহ, শেখ হাসিনারও অনেক মাত্রায় ছিল, অনেকটা ছিল। হ্যাঁ, এটা এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে মেন কারণ। এটাকে অনেকে দেখি পাশ কাটিয়ে যায়। আপনার মনে আছে, কাগজে বেরিয়েছিল, বেরিয়েই আমি আমার যারা সব বন্ধু বান্ধব ছিল ঢাকায়, আমি ফোন করতে আরম্ভ করলাম। যখন একটা ছোট্ট খবর ছিল, আপনি পড়েছিলেন কিনা জানি না। আহ 15ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর আহ, মস্কোতে একটা আরো বসন্তের ইলেকশনের, মতো আরো বসন্ত মতো হতে একটা যাচ্ছে কিছু বাংলাদেশে, হতে, হ্যাঁ দেখেছি, হতে দেখেছি। যাচ্ছে। এবং তার অনেক অনেক আলামত আমরা দেখছি। ডিসেম্বর মাসে বিরোধী দলরা যেসব জ্বালাও পোড়া কাণ্ড করলো, তাতে তো ওই আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের তো একেবারে সরাসরি ইনভলভমেন্ট ছিল। তো এইগুলো রাশিয়ানরাও তো আমেরিকানদের খোঁজ খবর রাখে কি করছে না করছে। তো এইগুলো সবই উনি অনেক আগেই বলেছিলেন। আপনাদের দেশে রাশিয়াকে খুব সিরিয়াসলি নেওয়া হতো না। হ্যাঁ, হাসিনার সময়ও দেখেছি, বঙ্গবন্ধুর শেষ পর্যায়ে দেখেছি উনি রাশিয়াকে খুব একটা পাত্তা দিতেন না, কারণ রাশিয়ার তো দেবার খুব একটা ক্ষমতা ছিল না ইন টার্মস অফ এড। তো রাশিয়াকে খুব একটা পাত্তা দিতেন না। কিন্তু এই এরা কিন্তু পররাষ্ট্র দপ্তর বারবার বারবার সতর্ক করেছে, বারবার বলছে যে
বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু মার্কিনিরা দারুণভাবে হস্তক্ষেপ করছে। এ সম্বন্ধে যদি সজাগ না থাকে, যদি সজাগ না হয়, তাহলে পরে একটা বিরাট বিপদ হতে চলেছে। এটা শুধু মারিয়া জাকারোভা নয়, নানান নানান ভাবে এই আকারে ইঙ্গিতে কিন্তু শেখ হাসিনাকে বলা হয়েছিল। কিন্তু ওই আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন, তিনি তো 15 তারিখে জাকারোভা এটা এই সতর্কীকরণটা দিলেন। 17 তারিখে, 17 ডিসেম্বর, 17 ডিসেম্বর তিনি ঢাকায় একটি সাংবাদিকদের মুখোমুখি উনি বললেন, ওই জাকারোভা কি বলেছে, রাশিয়ানরা কি বলেছে, আমরা সেটা ধর্তব্যের মধ্যে ধরি না। হ্যাঁ, অলমোস্ট মানে সুইসাইড। হ্যাঁ, সুইসাইড মানে সব বক্তব্য। আমরা ধর্তব্যের মধ্যে ধরি না, ওটা কোনো ইস্যুই নয়। আমরা, তার মানে রাশিয়ার উনি জানতেন। এবং আমাদের আমাদের অ্যাটিটিউডটাও ছিল যে হাসিনাতে এর আগে অনেক এই ধরনের চ্যালেঞ্জকে ওভারকাম করেছেন। হাসিনা উইল বি এবল টু ওভারকাম দিস চ্যালেঞ্জ টু। আমাদের ওয়াকিবহল, আমাদের সরকার পক্ষ ওয়াজ ভেরি মাচ ইন দ্য নো। তারা জানতো যে কি হতে চলেছে। কিন্তু একটা ছিল, ওই অ্যাম্বিভ্যালেন্স ছিল যে আগের মতন শেখ হাসিনা উইল বি এবল টু ওভারকাম দিস চ্যালেঞ্জ দিস টাইম টু। তো যার ফলে কি আপনার হাসিনা এদের ছেলেগুলো যে যে এরা এদের হাতের পিঠু করে আহ, মার্কিনিরা যে এদের ইউজ করছে, উম, সেটা হাসিনা বুঝতে পারেননি আমার মতে। তো যার ফলে যা হবার তাই হয়েছে। ওদের মানে ওনার উচিত ছিল ছেলেগুলোর কাছে পৌঁছে যাওয়া, উইথ দ্য অফার যে আমি তো অলরেডি ইয়ে করে দিয়েছি, কোটা তো তুলে দিয়েছি, তোমরা আর কি চাও বলো, আর তো দেবার কিছু নেই। হ্যাঁ, গিয়ে মানে সামথিং শি শুড হ্যাভ এনগেজ দোজ বয়েজ, এই এই বালখিল্যের দল যারা এখন আপনাদের দেশ চালাচ্ছে, যে আমি তো সবই দিয়ে দিয়েছি তোমাদের, আর কি চাই তোমাদের। শেখ হাসিনা কিন্তু মেনেও নিয়েছিলেন, তারপরে না না, ওদের উনি সাথে তো কথাও বলতে মেনে, না না, চেয়েছিলেন। মেনে নিয়েছিলেন। কিন্তু ছেলেগুলোকে ডিফেন্সিভে ফেলার জন্য উনি এইসব আপনার ওই সিরাজুল হকের ছেলের নামটা কি, যে আপনার ল মিনিস্টার ছিল, আনিসুল হক। আনিসুল এ- হক। আনিসুল হক, তারপর আরো সব মানে পিপল অফ নট সাবস্টেন্স, হ্যাঁ, তাদের উনি যদি এতে পাঠিয়ে কথাবার্তা কথা বলার জন্য, নেগোশিয়েট করার জন্য পাঠালেন। বাট দে আর নট ভেরি সিনসিয়ার। উনি যদি নিজের ছেলেগুলোকে যদি এনগেজ করতেন, তাহলে ইট উড হ্যাভ বিন মাচ বেটার। কিন্তু করলেন না, কেননা উনি উনি ভেবেছিলেন যে নাথিং সিরিয়াস ইজ গোয়িং টু হ্যাপেন, কোনো একটা সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে না, ম্যানেজ হয়ে যাবে। তো ওই একই হলো। রাশিয়ান সতর্কীকরণটাকে তিনি খুবই খুবই হালকাভাবে নিয়েছিল, হালকা মানে কোনোভাবেই নেন। সবাই আসলে, বিশেষ করে ভিতর থেকেও, মানে শেখ হাসিনারও তো ভিতরের যারা আছেন তার বডি, আওয়ামী লীগের যারা পাওয়ারে ছিলেন, মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা বা গোয়েন্দা সংস্থা, কেউই তো এভাবে, কারণ ওইভাবেই তো একজন না না, তারা প্রধানমন্ত্রী চালিত হন, তারা সবাই তো আসলে হয়তো ওনাকে প্রপার ইনফরমেশনটা দেন নাই, বা কোথাও তো একটা ল্যাকিংস হয়েছে, যার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেল। তারা তারা আপনার আমার তো মনে হয় ওদেরও বোধহয় ওরা নিজেদের বিক্রি করে দিয়েছিল। হাসিনাকে কে চেয়েছে বলুন তো? দলের মন্ত্রীরা বেশিরভাগই তো আপনার কারা সব লোক। হ্যাঁ, এইসব আহ, আহ, হাসান মাহমুদ টাহমুদ, তারপর এই যে অ্যাডভাইজার ছিল, যে পাকিস্তানি লোকটা, বেক্সিম কোর, সালমান এফ রহমান। সালমান এফ সালমান। রহমান, এইসব ডুবিয়াস ক্যারেক্টাররা তাকে ঘিরে বুঝতেই দেয়নি যে কি হতে যাচ্ছে, বুঝতেই দেয়নি। ও ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। তো মানে এবার এটা ঝাড়াই আসলে বাছাই করতে হবে, ঝাড়াই বাছাই করতে হবে, আমি আপনাকে বলছি। এবং মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। শ্রীমতী গান্ধীও, আপনার যদি মনে থাকে, এমার্জেন্সির পর উনি কিন্তু মানুষের কাছে ক্ষমা প্রার্থী হয়ে হাত জোড় করে বলেছিলেন যে আমি আর জীবিতকালে যতদিন আমি প্রধানমন্ত্রী থাকবো, আর কোনোদিন আমি এমার্জেন্সি দেবো না। এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেও আমার মনে হয়
মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু সেখানে আবার একটা প্রশ্ন ওঠে জানেন তো, আজ পর্যন্ত এই ইউনূস সরকার বললো না কটা পুলিশ মারা গেছে, কটা পুলিশ মারা গেছে। কেননা তখন তো মানে দ্যাট ইজ এ টপ সিক্রেট, আমার মতে তো কয়েকশো হবে। হুম। এই এই ছেলেরা মেরেছে, এই আন্দোলনকারী ছেলেরা, তারা তো টপাটপ টপাটপ মেরে ঝুলিয়ে দিয়েছে সব নানান জায়গায়। আজ পর্যন্ত ওরা এখনো হচ্ছে নতুন। এরকম দাদা। আর সবচেয়ে বড় ব্যাপার দাদা, ওরা যে একটা লিস্ট দিয়েছে যে কতজন মানুষ মারা গেছে ওই সময়টাতে, এক একবার এক একটা বারবার চেঞ্জ করে করে তাদের নিজেদের কাছেও কোনো ওরকম কিন্তু মানে একদম কংক্রিট কোনো হিসাব তারা এটা করছেন না কেন? 5 মাস তো অনেক লম্বা সময় হয়ে গেল। আর ক্ষমা চাওয়ার বিষয়টা অবশ্যই, অপরাধ করলে ক্ষমা তো চাইতেই হবে, কারণ উনি জনগণের প্রধানমন্ত্রী, এবং সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ জনগণের দল। কিন্তু এই জন্যই শেখ হাসিনা বলেছিলেন যে বাইরের থেকে কেউ যদি এসে এই তদন্ত করতে চায়, উনি যখন ক্ষমতায় ছিলেন, যে এসে করতে পারেন, আমরা তো একটা তদন্ত কমিটি বসিয়েছি। তো এই জিনিসগুলো অনেক বিচার বিশ্লেষণ করতে হবে আসলে, কেন এটা হলো, কেন এতগুলো মানুষ মারা গেল, আসলে কত মানুষ মারা গেল, বা মারা যাওয়ার সময়টা কারা করলো, এটার কি নির্দেশ ছিল কিনা প্রধানমন্ত্রীর তরফ থেকে বা গভর্নমেন্ট তরফ থেকে, অনেক কিছু ব্যাপার আছে তো দাদা, তাই না? এই ওনাকে জিনিসগুলো তো আসলে আগে তদন্ত হতে হবে এবং না, জানতে হবে। ওনাকে ইউনূস সরকার তো ক্লিয়ার করছে ওনাকে না ভিলেন কিছু। বানাবার জন্য, ওনাকে ভিলেন বানাবার জন্য এটা একটা আপনার একটা স্ট্র্যাটেজি এই ইউনুসের। হ্যাঁ, ইউনুসের এটা হলো স্ট্র্যাটেজি। এই এই জিনিসটাকে, এই লোকটাকে আমি খুব ভালোভাবে চিনি, এবং এ কি ধরনের মাল সেটাও আমার জানা। হ্যাঁ, আমি একে প্রথমে মিট করি 1983 সালে, যখন ও গ্রামীণ ব্যাংক জাস্ট লঞ্চ করেছে। হ্যাঁ, জি। তো ও শ্যামলীতে ওর একটা অফিস ছিল, ছোট্ট একটা অফিস ছিল। আমাকে আমাদের যে হাই কমিশনার ছিলেন তখন, আইপি খোসলা, তিনি বললেন যে একটা লোক কাজ করছে গ্রামে, সব গরিব লোকেদের দিচ্ছে, কি বলে, লোন টোন দিচ্ছে, তো একটু তুমি গিয়ে দেখা করো না। তো আমি গিয়ে দেখা করলাম। তো তার আগে আপনাদের তখন মতিউর রহমান 1983 সালে বোধহয় এতে এসছে, ভোরের কাগজ বোধহয় এসছে, কিংবা কি, যাই হোক। তো মতিউর রহমান আমার খুব খুব কাছের লোক ছিল। ওকে আমি জিজ্ঞেস করলাম যে এই লোকটা সম্বন্ধে কি জানো। বললো এ একেবারে বাজে লোক, একেবারে বাজে লোক, ও প্রচুর সরকারের থেকে, তখন এরশাদ ক্ষমতায়, এরশাদের কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে কিন্তু যাদের যাদের দেবার কথা সেই সব উইকার সেকশন অফ দ্য সোসাইটি, তাদের লোন দিচ্ছে না। উম, বলে ওর সম্বন্ধে কিন্তু কোনো বাংলাদেশ প্রেস খুবই ওর প্রতি বীতশ্রদ্ধ। ও যে কাজ করছে বলে ক্লেম করছে, সেগুলো করছে না। তো আমি গিয়েছিলাম, গিয়ে যাই হোক আমি একটা লেখা লিখি, তাতে আহ, ওনার কিছুটা গুণগান গাই, এবং সেই লেখাটা স্টেটসম্যানে বেরোয়। এবং লেখাটা আপনার ওর কাটিংটা চলে যায় আপনার ম্যানিলাতে রেমন ম্যাগসেসাই ফাউন্ডেশনের কাছে, যে এই একটা লোক বাংলাদেশে এই ধরনের কাজ করছে। এবং যিনি পাঠিয়েছিলেন তিনি আমাকে পরে ফোনে বললেন যে এই লোকটাকে কতটা আপনি চেনেন। না না, আমি বেশি চিনি না, আমি একবারই গেছি ওর সাথে ইন্টারভিউ করতে। তো তখন বললেন যে আমি ওকে ওই রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি রেকমেন্ড করেছি। আমি বললাম, আপনি করেছেন করেছেন। তো আহ, উনি 1984 সালে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেলেন, প্রথম রিকগনাইজড বাংলাদেশ। হলেন। হ্যাঁ হ্যাঁ, প্রথম বাংলাদেশি রেমন ম্যাগসেসে। কিন্তু আপনি জানেন না, আজ পর্যন্ত কোনো দিন উনি আমার সাথে আমাকে একটা থ্যাংক ইউ দেওয়া, কিংবা অনেক জায়গায় দেখা হয়েছে, ওই একটু মুচকি হেসে চলে যান হাত নেড়ে। নেভার হ্যাজ হি থ্যাঙ্কড মি ফর হোয়াট এভার আই রোট। মানে ভালোই লিখেছিলাম ওর সম্বন্ধে, নাহলে পরে ওরা ওটা কনসিডার করবে কেন। করবে কিন্তু কেন? আহ, আমাকে বলছিল, অনেকেই বলেছিল, মতিই বলেছিল যে যতটা ক্লেম করছে, যতটা ভালো কাজ করছে ততটা নয়। এই ইনফ্যাক্ট এরশাদ ওর উপর নাখোশ। এরশাদ বলেছে ব্যাংকগুলোকে, কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলেছে যে আপনারা ওকে টাকা দেবেন না। হুম।
আহ, ও ও কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা নিয়ে আপনার সেই টাকাটা লোন দিত। অনেকে বলতো ও এক নম্বরে ধড়িবাজ লোক। আহ, তো সেটা তো এখন এখন বুঝতেই পারছি যে অনেক দূরের খেলা। উনি অনেক দিনের তখন বলতেন যে বাংলাদেশ হয়ে কি লাভ হলো, বলেছিলেন আমার ওই ইন্টারভিউতে। আমি সেগুলো পলিটিক্যাল গুলো আমি বাদ দিয়েছিলাম, যে বাংলাদেশ হয়ে কি লাভ হলো। বা, গ্রামের লোকেরা তো এর সময় পাকিস্তানের সময় খুবই ভালো ছিল। তখন আমি অবাক হয়েছিলাম শুনে যে কি এই লোককে তো বলেন পাকিস্তান পন্থী মনে হচ্ছে। দাদা? এরকম এই যে রাজনৈতিক একটা ইয়ের মতো, মানে পুরো আপসাইড ডাউন হয়ে গেল এরকম পরিস্থিতিতে, এবং আমাদের মানে আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী এখন পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন ভারতবর্ষে আছে, পৃথিবীর অন্যান্য দেশে আছে, অনেকটা হাইড আউটে আছে। আসলে পরিস্থিতি এমন হয়ে গেছে, সবার নামে হত্যা মামলা, কেউ মেরে ফেলার ভয়, তাদের পরিবারের বিপদে, মানে খুবই খারাপ অবস্থা। একটা মানুষ, একটা মুদির দোকানদার, তার দোকানে হয়তো একটা বঙ্গবন্ধুর ছবি ছিল, সেই জন্য সে বিপদে, তার দোকান লুট হয়ে গেছে, তার প্রাণ শঙ্কা। এইরকম একটা অবস্থাতে একটা রাজনৈতিক দলকে তো দাঁড়াতে হবে। তো আপনার কি মনে হয় দাদা, যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে? স্বাধীনতার বা মুক্তিযুদ্ধকে ঘুরে দাঁড়াতে পারবো আমরা? আমরা কি আমাদের দেশটায় দাদা? দেখুন, মুক্তিযুদ্ধ হচ্ছে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন। হ্যাঁ, সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন, এর চেয়ে বড় অর্জন আর বাঙালির কাছে নেই। তো আমার তো আপনার ইট ইজ অলসো আ ভেরি উইক পয়েন্ট উইথ মোস্ট অফ দ্য বাংলাদেশ। বাংলাদেশ যারাই বাংলাদেশে থাকেন, যারা পাকিস্তানপন্থী, তাদের কাছ থেকে আপনি এটা আশা করতে পারেন না। কিন্তু যারা এখন রং বদলেছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধ হচ্ছে একটি খুব 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 একটা আদর্শিক একটা যুদ্ধ ছিল, যার প্রতি তারা খুবই শ্রদ্ধাশীল, খুবই শ্রদ্ধাশীল। তো আমার মনে হয় আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবার সুসংহত করতে হবে, কনসলিডেট করতে হবে। পক্ষের শক্তি কিন্তু অনেকদিন ধরেই আপনার ভেঙে ভেঙে যাচ্ছিল। হ্যাঁ, আর সময় তো যাচ্ছে, তার সাথে সাথে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাও সংখ্যায় এখন অনেক কমে গেছেন, অনেক কমে গেছে। দেখুন, একটা কথা ঠিক, যে এখানে আপনার আহ, ভারত আওয়ামী লীগের পাশে আছে, থাকবে। এবং বাংলাদেশেরও একটা, আমার আমার মতে অধিকাংশ মানুষ এখনো, আমার মতে অধিকাংশ মানুষ, আমি তো কথা বলি অনেকের সাথে, অধিকাংশ মানুষ এখনো কিন্তু আওয়ামী লীগের পক্ষে। হ্যাঁ, হ্যাঁ, একদম। প্রচুর, দিনে প্রচুর দিনে আরো বাড়ছে। বা দিনে দিনে বাড়বে, এবং এটা এটা বাড়তেই থাকবে। যারা লায়াবিলিটি, হাসিনার পক্ষে যারা লায়াবিলিটি, পার্টির পক্ষে লায়াবিলিটি, তাদের একেবারে চোখ নাক কান বুঝে একেবারে বাদ দিতে হবে, একেবারে ঝেড়ে ফেলতে হবে। হম। আমার খুব খুব আমার কষ্ট হয়েছে জানেন, যখন মতিয়াদি মারা গেলেন। জি, মতিয়াদি মারা গেলেন এবং তাকে মুক্তিযোদ্ধার সম্মান তাকে দেওয়া হলো না। জি, গান স্যালুট দিল না। তৃণমূল স্তরে যারা সব কর্মী আছে, তাদের আপনার জোগাড় করে এক একটা করে তাদের একেবারে একটা সুনির্দিষ্ট একটা লক্ষ্য সামনে ধরে ওদের বলতে হবে, তোমরা এগো, আমরা আছি তোমাদের পাশে। আমরা দাদা একদম শেষ দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। আমি শুধু আরেকটা বিষয় জানতে চাই, যে এই যে জঙ্গিবাদী উত্থানটা হলো, আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতার এত বছর পরে পৃথিবীর এরকম কোন নজির কি, এরকম কোন দেশ কি আছে যে এইভাবে পরাজিত শক্তি আবার এসে মুক্তিযোদ্ধাদেরকে হটিয়ে দিয়ে তারা বসেছে? এরকম এক্সাম্পল কি আরো আছে? আমার মনে হয় না, আমার মনে হয় না। আমি এখানে একটা আপনাকে একটা ঘটনার একটা উদাহরণ দেবো। জি, 1973 সালে বঙ্গবন্ধু অ্যালজিয়ার্সে গিয়েছিলেন। অ্যালজিয়ার্সে জোট নিরপেক্ষ সম্মেলন হয়েছিল। তো সেখানে বঙ্গবন্ধুর সাথে এর দেখা হয়েছিল, ফিডেল কাস্ত্রো, দেখা হয়েছিল 73 সালে। আহ, 73 না 74 সালে, যাই হোক। তো ফিডেল কাস্ত্রো তো বঙ্গবন্ধুকে দেখে অভিভূত, উনি বলেছিলেন তার একটা বিরাট একটা
কোটেশন ছিল, আমি হিমালয় পর্বত দেখিনি, কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি। আই হ্যাভ সিন, আই হ্যাভ নট সিন হিমালয়াস, বাট আই হ্যাভ সিন শেখ মুজিবুর রহমান। মানে এর চেয়ে বড় মানে অ্যাডিউলেটরি কমেন্ট আর ওর মাপের কি নেতার হতে কাছ থেকে পারে? কি হতে পারে? তো তখন বঙ্গবন্ধু কথায় কথায়, ও তো উনি ওনাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি তো মুক্তিযুদ্ধ করে ক্ষমতায় এসছো, তো যারা ছিল, কোলাবোরেটর ছিল, তুমি তাদের কি করছো? বলছে দে আর অল মাই পিপল, দে আর অল মাই পিপল, উনি বলেছিলেন। সেটা শুনে ফিডেল কাস্ত্রো আঁতকে উঠেছিলেন। আঁতকে উঠে বলেছিলেন যে শোনো, আমি কিউবায় ক্ষমতায় গেছি বাতিস্তার মতন এক কি বলে ডিক্টেটরকে, মানে সাংঘাতিক ডিক্টেটর, তাকে আমি ক্ষমতাচ্যুত করেছি। এবং ক্ষমতায় গিয়ে প্রথম আমার যে কাজটা ছিল, তার সরকারে যারা যারা কাজ করেছেন, সে যত বড় পদমর্যাদার হোক, তাদের আমি সবাইকে এক এক করে সরিয়েছি এবং আমার নিজের লোককে আমি বসিয়েছি। তুমি যদি সেই কাজ না করো, তো তুমি একটা বিরাট ভুল করছো। তো বঙ্গবন্ধু সেটাকে কোনো কানেই তোলেননি। গাফর ভাই পরে শুনেছিলেন যে ফিডেল কাস্ত্রো বলছেন তখন আপনার এই অ্যালেন্দেকে মেরে ফেলেছে, অ্যালেন্দেকে মেরে ফেলেছে চিলিতে। এবং উম, তখন উনি বলেছিলেন যে আই এম অ্যাফ্রেড দ্য সিআইএ উইল গেট হিম ওয়ান ডে। এবং সেটাই হলো, সেটাই হলো। সিআইএ উইল গেট শেখ মুজিব ওয়ান ডে। এবং সেটা উনি উনি সবাইকে বাঙালি 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 এরা তো বাঙালি ছিল না, এরা তো বাঙালি ছিল না। সাফদার কি কোনোদিন বাঙালি হতে পেরেছিল? এবিএস সাফদার আপনার, মানে উনি আর কি চাইতেন যে হয়তো সবাই বাঙালি হয়ে যায়। ওই ধরনের ট্রান্সফরমেশন হয় না, হয় না। হৃদয় পরিবর্তন হয় না, হয় না, হয় না। এই একটা বিরাট ভুল করেছিলেন, যার খেসারত আজকেও বাংলাদেশ দিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি এক একটা হয়ে যদি মাঠে নামে, আপনি দেখবেন যে এরা একটা ভোকাট্টার মতন কোথায় মিলিয়ে যাবে, ভোকাট্টার মতন গড়ির মতন কোথায় মিলিয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। আর এরা যেমন এসছে, ইউনুস যেমন এসছে, আহ, আপনার ধূমকেতুর মতন আবার উবে যাবে। ইউ উইল নট ফাইন্ড দেম এনিওয়ে। যারা এখনো মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা আছে, তাদের সবাইকে আনুন, হ্যাঁ, উইদাউট বাদ বিচার করে এনে তারপর লড়াইয়ে নামো। আহ, এখানে ইনুকেও দরকার, এখানে রাশেদ খান মেননকেও দরকার, এখানে আপনার উম, মুজাহিদুল ইসলাম সেলিমকেও দরকার। আহ, উনি তো ওই পক্ষে। ও যাই হোক, ও চলে আসবে দেখবেন। ও ও উইল চেঞ্জ সাইডস, উইল চেঞ্জ সাইডস। ও কখনো, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কখনো এদের পা চাটবে না। অবশ্যই কিছু তো প্রিন্সিপাল আছে, আশা করছি আমরা। দাদা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন অল্প করে, আমার দর্শকরা শুনবে আপনার কথা। দেখুন, এটা একটা, এই ধরনের যে একটা ঘটনা ঘটবে, একটা অঘটন কিছু ঘটবে, এটা আমরা কিন্তু একটা, আমাদের গাট ফিলিং অনেকদিন ধরেই বলছিল। হ্যাঁ, তো এটা কিছু আনএক্সপেক্টেড নয়। সবকিছু নির্ভর করছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা এক জায়গায় আসতে পারে কিনা, তাদের নিয়ে আসা যায় কিনা। সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাদের কাছে। ফর দ্য টাইম বিং, ফর স্ট্র্যাটেজিক রিজনস আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ফর কম্প্রোমাইজ করে এনে একটা জায়গায় দাঁড়িয়ে তারপর কাউন্টার অফেন্সিভে যাওয়া। উম, এই স্ট্র্যাটেজিটা এই হওয়া উচিত। কাউন্টার অফেন্সিভে তখনই যেতে পারবেন যখন আপনারা সব নিজেদের আবার সবল করে তুলবেন। বুঝতে পেরেছি দাদা। অর্থাৎ আমাদের আসলে এই মুহূর্তে আহ, মহান মুক্তিযুদ্ধের পক্ষের আমরা যারা শক্তি, সমস্ত কিছু ভুলে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ, আহ, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং আহ, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের যে অস্তিত্ব, সেই প্রশ্নে যারা আমরা এক, তাদের সবাইকে একটা আমব্রেলার নিচে আসতে হবে। আহ, এটাই হচ্ছে আপনি আপনি বলতে চেয়েছেন আমাদের সবাইকে, আমাদের সবার এটাই আশা, তাই তো? অনেক একেবারে। ধন্যবাদ দাদা, এবং আপনার এবং সাথে আমার কথা। আমার জি। আমার স্থির বিশ্বাস, আমার স্থির বিশ্বাস
যে আহ, জয় হবেই, ন্যায় জয় সত্যের হবে। জয় হবেই। কিন্তু সত্যের জয় হবেই। আ- সত্যের জয় হবে, এবং কিছুটা আত্মশুদ্ধি, কিছুটা কেন, অনেকটাই আত্মশুদ্ধি করতে হবে। হুম। জি। আহ, যারা দোজ হু আর লাইবিলিটি, ওই ব্যাগেজকে আপনাকে দূরে সরিয়ে ফেলতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। হুম। ওদের দে শুড নট বি অ্যালাউড টু কন্টিনিউ। একেবারে দূরে নিক্ষেপ করে দিন, ছুঁড়ে ফেলে দিন, সো দ্যাট পিপল নো যে আওয়ামী লীগে এদের এই এই ধরনের লোকেদের জায়গা নেই। মানে আওয়ামী লীগ নিজেও নিজেদের এই যে আত্মসমালোচনার জায়গাটাতে আওয়ামী লীগকেও আসতে হবে। জি দাদা। অ্যাবসলিউটলি, 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 অ্যাবসলিউটলি। দাদা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি সুস্থ থাকুন। আমরা নিশ্চয়ই আবারও কথা বলবো। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আবার যখন কথা বলবো যেন পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে। আপনি আপনার সাথে খুব ভালো ভালো বিষয় নিয়ে আমরা যেন কথা চালিয়ে সেই যেতে পারি। সেই লক্ষ্য নিয়ে আপনারা এগিয়ে যান। আমার আমার সবসময়, আমিও লেখালেখি করছি, জি। প্রচুর লেখালেখি করছি, এবং উম, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিভাবে আবার শক্তিশালী করা যায়, সেটাই আমার লক্ষ্য। অনেক ধন্যবাদ দাদা। আদাব। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আদাব, আদাব। হ্যাঁ, নমস্কার। শুধু দর্শক শ্রোতা, আশা করি আপনার আমাদের আজকের আলাপচারিতা ভালো লেগেছে। আসলে আমাদের এখন সবাইকে সময় এসেছে 1971 মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, জয় বাংলা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ, আমরা সবাই যারা যারা ধারণ করি আমাদের সবাইকে একত্রিত হতে হবে। দাদা আমাদেরকে এটাই বলেছেন, এবং দাদা আরো বলতে চেয়েছেন, বারবার বলেছেন যে স্বাধীনতার পক্ষসত্যি আওয়ামী লীগ, আওয়ামী লীগকে নিজে আত্মসমালোচনা করতে হবে, এবং আওয়ামী লীগের ভিতরে যারা আহ, আম, যারা আসলে ওইভাবে আওয়ামী লীগকে ধারণ করেন না আমি বলবো, বা মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, এরকম অনেকে আছেন যারা অনেক পাওয়ারফুল জায়গায় ছিলেন, ক্ষমতার জায়গায় ছিলেন। সেই পুরো আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে, তৃণমূল থেকে মানুষকে আনতে হবে, উপরে উঠে আনতে হবে, আওয়ামী লীগকে নিজেদের আত্মসমালোচনা করতে হবে, সেইভাবে এগিয়ে যেতে হবে, এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেটাই দাদা বলতে চেয়েছেন, আমাদের সবারও কথা। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।